আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই মুহূর্তে একেবারে তিনটে বড় খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। সব থেকে বড় যে খবর প্রথমেই আপনাদেরকে জানাবো যে ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনে মনোনীত প্রার্থী হলেন রাজীব ভট্টাচার্য। আবারও জানাই যে ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনে মনোনীত প্রার্থী হলেন রাজীব ভট্টাচার্য। রাজ্যসভায় ত্রিপুরার বিজেপি প্রার্থী হলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। একেবারে প্রথম থেকেই যখন থেকে খবর বেরিয়েছে যে রাজ্যসভার নির্বাচন হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে, তখন থেকেই নিউজ নাও প্রতিদিন রাজ্যসভার কে প্রার্থী হবেন রাজ্যের একটি মাত্র রাজ্যসভার আসনে আমরা একের পর এক রিপোর্ট করেছি। ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে সেক্ষেত্রে ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনে মনোনীত প্রার্থী হতে চলেছেন রাজীব ভট্টাচার্য। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছ থেকে। অরূপ, কি খবর পাওয়া গেছে? রাজীব ভট্টাচার্য রাজ্যসভার প্রার্থী হচ্ছেন, এই বিষয়ে কি খবর পাওয়া গেছে? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা বরাবরই নিউজ নামের পক্ষ থেকে সবচেয়ে প্রথম থেকে সোহেলি, তুমি জানো যে আমরা রিপোর্ট করছিলাম এবং এরকম একটা আভাস আমরা দিয়েছিলাম যে নিউজ নামের পক্ষ থেকে যে দু তিনটে নাম এখানে ঘোরাঘুরি করছিল। প্রথম নাম ছিল জিষ্ণুদেব বর্মন, দ্বিতীয় ছিল প্রতিমা ভৌমিক, তারপর ছিল সুবল ভৌমিক এবং সবশেষে যেটা ছিল রাজীব ভট্টাচার্য। সেটা ছিল ত্রিপুরা থেকে। ত্রিপুরার বাইরে থেকে এক দুটো নাম বিভিন্ন সংবাদ মহলে, আন্তর্জাতিক জাতীয় সংবাদ মাধ্যমগুলিতে এরকম এক দুটো নাম ছিল। পাশাপাশি যেহেতু জিষ্ণুদেব বর্মনের নামটা ছিল, জিষ্ণুদেব বর্মন ইতিমধ্যে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে তিনি সেখানে মনোনীত হয়েছেন। তার পরপরই যে দু তিনটে নাম ছিল তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট নাম যেটা ছিল সেটা ছিল রাজীব ভট্টাচার্য এবং তার ঠিক পরেই ছিল সুবল ভৌমিক। তো সেই ক্ষেত্রে আজকেই সেটা একটু আগে সামাজিক মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডক্টর মানিক সাহা সেটা কনফার্ম করে দিয়েছেন যে ত্রিপুরার যে একমাত্র আসন রয়েছে রাজ্যসভার, সেখানে বিজেপির প্রার্থী হবেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তার আগে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি সোহেলি, সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজীব ভট্টাচার্য এবং ত্রিপুরা প্রদেশের যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা রয়েছেন সেখানে দিল্লিতে রয়েছেন এবং গতকালকেই তারা দিল্লিতে সেখানে গিয়েছিলেন একটা ইমিডিয়েট মিটিং করার জন্য। সেখানে দেশের যে হোম মিনিস্টার, সেখানে কেন্দ্রীয় গৃহমন্ত্রী, সেখানে অমিত শাহর সঙ্গে বৈঠক সেখানে হয়েছে এবং ঠিক তার পরপরই যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা সংবাদ বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করছিলেন যে আজকেই হয়তো সেটা ঘোষণা হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা সন্ধ্যায় আজকে মোটামুটি প্রায় 6:30টার দিকে, 6:30 নাগাদে মোটামুটি সেটা পরিষ্কার হয়ে গেল যে সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সামাজিক মাধ্যমে সেটা প্রকাশ করেছেন লিখিত আকারে যে 4টি রাজ্যের যে রাজ্যসভার যে মনোনীত প্রার্থী হয়েছেন সেখানে রয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই জায়গা থেকেই পরবর্তী যে খবরটা আপনাদেরকে জানাবো যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মুখ্যমন্ত্রী মানিক সাহা আবারও ত্রিপুরাতে চলে আসতে পারেন। তিনি গতকালকেই গিয়েছিলেন দিল্লিতে, অর্থাৎ দেশের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন এবং অমিত শাহর সঙ্গে তিনি একটি বৈঠক করেছিলেন, যেটা রাজ্যসভার এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেই বৈঠক ছিল। তবে তার পরপর ঠাসা কর্মসূচি ছিল, এমনটাই সূত্রের খবর। তবে রাজ্যে গত 48 ঘন্টার যে পরিস্থিতি, একেবারে জলমগ্ন, জল থই থই পরিস্থিতি, নিম্নচাপের কারণে গোটা রাজ্যে একেবারে জলমগ্ন পরিস্থিতি, তার জন্যই কিন্তু একেবারে আপৎকালীন যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই কিন্তু তিনি তার সমস্ত কর্মসূচি বাতিল করে ইতিমধ্যেই রাজ্যে ফিরতে পারেন আজকেই। কিছুক্ষণ আগে একটি সাংবাদিক সম্মেলন করেছেন এই বিষয়ে রাজ্যের রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী হয়তো আজকেই ফিরতে পারেন দিল্লি থেকে রাজ্যে এবং এই বিষয়ে তিনি এসেই কিন্তু যে বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে তাদের সঙ্গেও একটি বৈঠক হতে পারেন। আবারও তোমার কাছে যাব যে এই যে এই গোটা বিষয়টা, মুখ্যমন্ত্রী কি ফিরছেন আজকে? এখন বলেছে যে প্রায় মোটামুটি 1 ঘন্টা আগে রাজস্ব দপ্তরের সচিব, যিনি তার পদাধিকার বলে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্টের সর্বোচ্চ আধিকারিক পর্যায়ে রয়েছেন, তিনি একটা আনুষ্ঠানিক বৈঠক করেন, সেখানে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য
সচিবালয়, এবং সেই ক্ষেত্রে তিনি আজকে এবং গতকালকে গত 24 ঘন্টায় যে সর্বশেষ যে বন্যা পরিস্থিতির সম্পূর্ণ একটা সেখানে তথ্য তুলে ধরেন, এবং সেই তথ্য অনুসারে যে মোটামুটি কয়েকটা বিষয় সেখানে তুলে ধরা যায় এই মুহূর্তে। সেটা হচ্ছে যে রাজ্যের বন্যা পরিস্থিতিতে রাজ্যের সবকটি জেলাতেই, রাজ্যের মোটামুটি প্রায় 8টি জেলাতেই সাধারণ মানুষ কিন্তু বেশ ব্যাপকভাবে প্রভাবিত। তার আগে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ এবং তার উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিগত 48 ঘন্টা আগে একটা নিম্নচাপ সেখানে হয়েছিল, এবং সেটা আস্তে আস্তে একটা সাইক্লোনের রূপ ধারণ করে এবং উত্তর পশ্চিম অংশ দিয়ে সেটা এগিয়ে যায়। গত 24 ঘন্টায় সেটা উত্তর পশ্চিম দিক দিয়ে চলে যায়, কিন্তু তার প্রভাব যে সেই প্রভাবেই কিন্তু ত্রিপুরার 8টি জেলাতে, যেটা সতর্কতা আগেই জারি করে দেওয়া হয়েছিল, এবং নিউজ নাওয়ের মাধ্যমে সেটা আগেই প্রকাশ করেছিল যে আবহাওয়া দপ্তর সেখানে একটা সতর্কবার্তা দিয়েছিল যে সেখানে বন্যা পরিস্থিতি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সেই অনুরূপ ভাবে ত্রিপুরা রাজ্যের 8টি জেলাতে খুব ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই ক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানিয়ে, খুবই দুঃখজনক ঘটনা যে বিগত 48 ঘন্টা, ইনফ্যাক্ট বিগত 24 ঘন্টা যে বন্যা পরিস্থিতি এবং জলমগ্ন পরিস্থিতি গোটা রাজ্যের 8টি জেলাতে, সেখানে এখনো পর্যন্ত সরকারি হিসেবে মোট 7 জন এখনো পর্যন্ত মৃত বলে সেখানে ঘোষণা করা হয়েছে। একটা বিষয় তোমাকে জানিয়ে রেখে, এই 7 জনের মধ্যে বাকি 2 জনেই হচ্ছে ভূমিধসে মৃত্যু। বিভিন্ন জায়গাতে সেখানে ভূমিধস হয়েছে এবং ভূমিধসের কারণে সেখানে 5 জন মারা গিয়েছেন, আর 2 জন সেখানে মারা গিয়েছেন বন্যার জলে ভেসে। যে বিষয়টা সাংবাদিক সম্মেলন করে সেটা তিনি আগেও যেটা তিনি জানিয়েছেন, সেটা হচ্ছে 2 জনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে, তার মানে হচ্ছে 2 জন এখন পর্যন্ত নিখোঁজ। আর যদি গোটা রাজ্যের পরিস্থিতিকে তুমি পর্যালোচনা করো, যেটা সাংবাদিক সম্মেলনে উঠে এসেছে, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলা সেখানে রয়েছে শান্তির বাজার মহকুমা, সেখানে মুহুরী নদী, এবং পশ্চিম ত্রিপুরা জেলাতে সবচেয়ে বেশি এফেক্টেড সেখানে সদর মহকুমা, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার এইসব এলাকাগুলিতে রয়েছে। তো খোয়াই জেলাতেও সেখানে ত্রাণ শিবির করা হয়েছে। মোটামুটি প্রায় বলতে পারো 8টি জেলাতেই বন্যা প্রভাবিত এলাকা, এবং সেখানে যেটা বলা হচ্ছে, যদি পরবর্তী সময়ে আগামী 24 ঘন্টায় যদি কোনো বৃষ্টিপাত না হয় তাহলেই একমাত্র পরিস্থিতির উন্নতি হবে। আরেকটা বিষয় তোমাকে সেখানে জানিয়ে রাখি, একটু আগেই যেটা রাজ্যের আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতী জেলা। এই দুটো জেলাতে কমলা সতর্কতা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট সেখানে জারি করা হয়েছে। যদি সেরকমটা হয়, অ্যাকর্ডিং টু যে আবহাওয়া পূর্বাভাস, যদি এই দুটো জেলাতে আরো বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু সাহেলি একটা জিনিস পরিষ্কার, যে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলাতে কিন্তু যে মৌরু নদীর জল, সেটা কিন্তু ইতিমধ্যেই বিলুনিয়া শহরকে প্লাবিত করে দিয়েছে, এবং যদি ওই জেলাতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত আরো হয়, তাহলে কিন্তু সেটা দুর্বিষহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং একটু আগেই যেটা তুমি বলেছো যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার বাকি যে কার্টেল করে দিয়েছেন তার বাকি কর্মসূচি, এবং আজ রাতেই তিনি আগরতলাতে ফিরে আসছেন এবং ফিরে এসেই তিনি সেই বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন, এরকমটাই কিন্তু জানিয়েছেন রাজস্ব দপ্তরের সচিব। তো সার্বিক দিক দিয়ে, সার্বিক পরিস্থিতির উপর আমরা নিউজ নাওয়ের পক্ষ থেকে পুরো বিষয়টাকে আমরা নজরে রাখছি, এবং সময়ে সময়ে টাইম টু টাইম সেটা আপডেট করছি, এবং রাজ্যবাসীর স্বার্থে আমরা আগামী সময়েও পুরো বিষয়টা তুলে ধরা হবে নিউজ নাওয়ের পর্দায়। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে একেবারে 3টে সবথেকে বড় খবর, সেই বড় খবর আপনাদের কাছে পেশ করেছি। প্রথমটি হচ্ছে যে ত্রিপুরার একমাত্র রাজ্যসভার আসনে মনোনীত প্রার্থী হলেন রাজীব ভট্টাচার্য। দ্বিতীয় হচ্ছে আজকে সন্ধ্যার মধ্যেই হয়তো রাজধানী দিল্লি থেকে ত্রিপুরায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার একটি মাত্রই কারণ, রাজ্যে গত 48 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের জেরে গোটা রাজ্য জলমগ্ন, এবং একাধিক জায়গাতে ত্রাণ শিবির খোলা হয়েছে। গোটা ব্যবস্থাপনা সঠিকভাবে চলছে কিনা তার পর্যবেক্ষণ করার জন্যই কিন্তু আজকে রাজ্যে ফিরতে পারেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর পাশাপাশি আরো একটি খবর, যেটা আবহাওয়ার খবর, দক্ষিণ জেলা এবং গোমতী জেলার ক্ষেত্রে কিন্তু আগরতলা মৌসুম ভবন আবারও একটি কমলা সতর্কতা জারি করেছে। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় যদি বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু ভয়াবহতার পরিমাণ আরো বাড়তে পারে।
যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বাংলাদেশ এবং তার উপকূলবর্তী অঞ্চলে গভীর নিম্নচাপ তৈরি হওয়ায় তার একটি বিশেষ প্রভাব পড়েছিল ত্রিপুরা রাজ্যে, যার ফলে গত 48 ঘন্টায় রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের ফলে রাজ্যের একাধিক জায়গা প্লাবিত। আজকেই আগরতলা মৌসুম বিভাগ একটি সতর্ক বার্তা জারি করেছে। আবারও আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণ জেলা এবং গোমতী জেলার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে মুহুরী নদীর জল শান্তির বাজার, বিলোনিয়া ইত্যাদি যে সমস্ত সংলগ্ন এলাকা রয়েছে সেখানে ঢুকে একেবারে প্লাবিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো এই বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে 7 জনের এবং এখনো নিখোঁজ 2 জন। রাজ্যের প্রতিটি জেলা মহকুমা একেবারে জলমগ্ন, একেবারে থেমে রয়েছে নগর থেকে গ্রাম জীবন। এই পরিস্থিতিতেই কিছুক্ষণ আগে রাজ্যের রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন, তিনি গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, হয়তো আজকের মধ্যেই তিনি দিল্লি থেকে রাজ্যে ফিরতে পারেন। দেখুন কি বলেছেন ব্রিজেশ পান্ডে। And also adding to this, livestock, how much livestock has been damaged? Thank you so much for this point, I missed it. तो सिचुएशन है, रिपोर्ट्स हैं कि कुछ लाइव स्टॉक भी अफेक्ट हुए हैं, बहुत सारे हाउसेज अफेक्ट हुए हैं, बट एज ऑफ नाउ मेरे पास कंक्रीट इन्फॉर्मेशन नहीं, बिकॉज अभी हम लोग रिलीफ ऑपरेशन में लगे हुए हैं। उसकी असेसमेंट शुरू कर दिया गया है और जब असेसमेंट हो जाएगा तो जो भी SDRF नॉर्म है उनको कंपनसेशन किया जाएगा और ये पॉइंट इसमें लिखा हुआ है। স্যার এখনো পর্যন্ত কতটা বাড়ি ধ্বংস হয়েছে এরকম? मैंने बोला मैं क्योंकि मेरे पास एग्जैक्ट, बिकॉज ये बहुत डेवलपिंग सिचुएशन है तो मेरे पास एग्जैक्ट नंबर इसलिए मैंने बताया नहीं, बिकॉज हम लोग इसको कलेक्ट कर रहे हैं और अभी हमारा फोकस ये है कि जहाँ भी शेल्टर है, जहाँ भी फ्लड की सिचुएशन है वहाँ से इमीडिएटली इवैक्यूएट किया जाए। तो असेसमेंट का कुछ जगह काम शुरू हो गया, बट अभी भी पूरा असेसमेंट नहीं हुआ, ये 1-2 दिन लगेगा, उसके बाद ही मैं इन्फॉर्मेशन दे पाऊँगा कि कितनी बाढ़ है। So what is the status of water level in this? Because you said वो जो मैंने बताया हावड़ा, धलाई, मुहरी एंड नॉलेज ऑफ सॉरी खोई आर फ्लोइंग अबव द डेंजर लेवल एज अ फोर। ये 4 इस पे और 2 दिन से बहुत ज़्यादा बारिश हो रही है, तो जो 48 आवर्स में 19 अगस्त और आज 20 अगस्त में जो रात में बारिश हुई है उसकी वजह से कई जगह स्टेट के कई हिस्सों में फ्लड जैसी सिचुएशन आ गई है। और सिग्निफिकेंटली जो है जो बारिश है जो बोकाफा में करीब 375.8 मिलीमीटर की, बिलोनिया में 324.4 मिलीमीटर की साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में, और अमरपुर में 307.1 मिलीमीटर का गोमती डिस्ट्रिक्ट में पिछले 24 घंटे में बारिश हुई है। इतना ज़्यादा बारिश होने की वजह से रिवर का जो लेवल्स हैं वो बढ़ गए हैं और फ्लड जैसी सिचुएशन हुई है। आज भी 4 बजे तक करीब 4 रिवर जो हावड़ा, धलाई, मुहरी और खोई में वो डेंजर लेवल के क्लोज टू डेंजर लेवल एबव द क्रिटिकल लेवल पे फ्लो कर रही है। जो ऑनरेबल चीफ मिनिस्टर से आपको पता होगा शायद कि वो दिल्ली गए हुए हैं, बट वो रेगुलरली हमसे लगभग 1 घंटे में सिचुएशन की रिपोर्ट ले रहे हैं और आज जब शाम को वापस दिल्ली से आ जाएंगे तो करीब 8 बजे वो एक रिव्यू मीटिंग भी करेंगे। डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने अभी तक टोटल स्टेट में 183 रिलीफ कैंप्स खोल दिए हैं, जिसमें 5607 अफेक्टेड फैमिलीज को। আরো একটি বিশেষ খবর এই বিষয়তে যে আগামীকাল দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আবারও জানাই যে আগামীকালকে দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে। যেহেতু আগামীকাল কমলা সতর্কতা জারি থাকছে দক্ষিণ ত্রিপুরা জেলাতে, ঠিক সেই কারণেই কিন্তু দক্ষিণ জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত স্কুল বন্ধ থাকবে।